নমস্কার বন্ধুরা, শীতকালে বা গ্রীষ্মকালে ভ্রমণের জন্য অনেক জায়গা রয়েছে, কিন্তু ভ্রমণ পাগল মন বর্ষাকালেও কোথাও যাওয়ার জন্য ছটফট করে। কলকাতা থেকে মাত্র 9 ঘন্টার দূরত্বে সেই রকমই একটি জায়গা খোঁজ দেব আমি, যেখানে আপনারা দেখতে পাবেন বেশ কয়েকটি জলপ্রপাত, দেখবেন একটি সতীপীঠ, রয়েছে একটি স্মৃতিসৌধ, আর সঙ্গে থাকবে একটি ঐতিহাসিক দুর্গ। আমি আজ আপনাদের সামনে তুলে ধরব বিহারের লুকোনো সম্পদ নামে পরিচিত সাসারাম। এই 1 রাত 2 দিনের ছোট্ট ভ্রমণে আপনারা সাসারাম কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন ও খাবেন ও কি কি দেখবেন, তার সমস্ত তথ্য বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ও চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অল করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি, সাসারাম পৌঁছানোর জন্য হাওড়া থেকে অনেক ট্রেন আছে, যে সকল ট্রেন আপনাদের মাত্র 9 ঘন্টায় সাসারাম পৌঁছে দেবে। এর মধ্যে বেশ কিছু ট্রেনের নম্বর ও সময়সূচি আমি দিয়ে দিলাম। এই সকল ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া মোটামুটি 360 টাকা এবং 3 টায়ার এসির ভাড়া মোটামুটি 950 টাকা। আপনারা হাওড়া বা শিয়ালদহ থেকে রাতের ট্রেন নিয়ে সকালে সাসারাম পৌঁছান, তাহলে সারা দিন ঘোরার জন্য সময় পেয়ে যাবেন। বিহারের রোহতাস জেলার অন্তর্গত এক শহর সাসারাম। এই সাসারামে জন্মগ্রহণ করেন ভারত শাসন করা শেরশাহ সূরি, যিনি জিটি রোড তৈরি করেছিলেন। সাসারাম স্টেশন পৌঁছে আপনার প্রথম কাজ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে 10 মিনিটের হাঁটা পথে জিটি রোড পৌঁছানো এবং এই জিটি রোড পার করে ধর্মশালা রোড। এই ধর্মশালা রোডের উপর অনেক হোটেল রয়েছে, এখানেই আপনারা আপনাদের পছন্দ মতো হোটেল ভাড়া করে নিন। হোটেলে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আপনারা বেরিয়ে পড়ুন সাইট সিনের জন্য। জিটি রোডের উপরেই রয়েছে অটো স্ট্যান্ড, সেখান থেকে একটা অটো ভাড়া করে নিন। ভাড়া পড়বে মোটামুটি 600 থেকে 700 টাকা। প্রথমেই পৌঁছে যান মায়ের 51 সতীপীঠের অন্যতম একটি মা তারাচণ্ডী মন্দিরে। ধর্মশালা রোড থেকে 7 কিলোমিটার দূরে কৈমুর পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দিরটি। মন্দিরের প্রবেশের দুধারে রয়েছে পুজো সামগ্রীর দোকান, যেখান থেকে পুজো সামগ্রী কিনে আপনারা পুজো দিতে পারেন। এই মন্দিরে দেবী দুর্গা পূজিত হন, তার সাথে পূজিত হন দেবাদিদেব মহাদেব। এছাড়াও ভিতরে বৈষ্ণব দেবী মন্দির ও ভৈরব মন্দিরও রয়েছে। পুরাণ অনুসারে এখানে দেবীর ডান চোখ পড়েছিল। এরপর আপনারা যাবেন কৈমুর পাহাড়ের উপরে অবস্থিত মাঝের কুণ্ড, ধোঁয়া কুণ্ড ও সীতাকুণ্ড জলপ্রপাত দেখতে। এই জলপ্রপাতগুলো দেখতে যাওয়ার সময় আপনাদের এখানে পারমিট বানাতে হবে। কৈমুর পাহাড়ের উপরে অবস্থিত এই 3টি জলপ্রপাত প্রায় পাশাপাশি। এই জলপ্রপাতগুলো সাসারামের 4টি প্রধান জলপ্রপাতের অন্যতম 3টি। এই পাথুরে রাস্তায় চলার সময় অটো বেশ ভালোই লাফাবে, তাই যদি সম্ভব হয় এই ট্যুরটার জন্য আপনারা কোনো 4 হুইলার গাড়ি ভাড়া করবেন, আর কোনো প্রলোভনে এসে টোটো ভাড়া করবেন না। তা না হলে এই রকম অবস্থা হবে, আপনাদেরই গাড়ি ঠেলে নিয়ে উপরে উঠতে হবে। রাস্তা একটু খারাপ বটে, তবে পাহাড়ের উপর থেকে দেখতে পাওয়া মা তারাচণ্ডী মন্দির ও এখানকার
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনার সব কষ্ট লাঘব করার জন্য যথেষ্ট। কাভ নদীর উপর সৃষ্টি হওয়া এই জলপ্রপাতটি বিহারের অন্যতম প্রধান জলপ্রপাত। এই জলপ্রপাতটি খুব একটা উচ্চতা থেকে না পড়লেও প্রায় 160 ফুট চওড়া এই জলপ্রপাতের সামনে যখন এসে আপনারা পৌঁছবেন, দেখবেন প্রচুর মানুষ স্নান করছে ও তার সঙ্গে বনভোজন করছে। সেই দেখে আপনাদেরও জলে নেমে পড়তে ইচ্ছা করবে। আমরাও নেমেছিলাম। মাঝের কুণ্ড জলপ্রপাত দেখে আপনারা পৌঁছে যান ধোঁয়াকুণ্ড জলপ্রপাত দেখতে। মাঝের কুণ্ড জলপ্রপাতের ঠিক পাশেই থাকা এই পুল পার করে মাত্র 15 মিনিটেই আপনারা পৌঁছে যেতে পারবেন ধোঁয়াকুণ্ড জলপ্রপাতে। এই জলপ্রপাতটির উচ্চতা প্রায় 360 ফুট এবং এত উপর থেকে পড়ার সময় কিছুটা ধোঁয়ার কুণ্ডের মতো দেখতে লাগার জন্য এই জলপ্রপাতটির নাম ধোঁয়াকুণ্ড। কৈমুর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও তার সঙ্গে বর্ষায় পরিপুষ্ট ধোঁয়াকুণ্ড জলপ্রপাত আপনার মনের কোণে জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট। এরপর আপনারা যাবেন সীতাকুণ্ড জলপ্রপাতে। এটি মাঝের কুণ্ড জলপ্রপাতের কিছুটা আগে। আগের দুটি জলপ্রপাতের তুলনায় এটি একটি ছোট জলপ্রপাত হলেও এটি দেখতে বেশ সুন্দর। বেশ কয়েকটি ধাপে রয়েছে এই জলপ্রপাতটি। মোটামুটি সারা বছর এই জলপ্রপাতগুলোতে জল থাকলেও বর্ষার সময় এই জলপ্রপাতগুলির রূপ দেখবার মতো হয়। এতগুলো সুন্দর জলপ্রপাতের জন্যই সাসারামকে জলপ্রপাতের দেশ নামেও অভিহিত করা হয়। এরপর আপনারা পৌঁছে যান সাসারাম স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে তৈরি মহাযোগী পাইলট বাবা আশ্রমে। মন্দিরে পৌঁছানোর সাথে প্রথমেই আপনারা দেখতে পাবেন 111 ফুট উঁচু বিহারের সবথেকে বড় শিবমূর্তি। মন্দিরে প্রবেশের সাথেই দেখতে পাবেন খুব সুন্দর নকশাকৃত 7টি দ্বার এবং এর পরেই রয়েছে দারুণ সুন্দর নকশাকৃত সোমনাথ মন্দির। মন্দিরের ভিতরে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ। এছাড়াও ভিতরে রয়েছে একটি বিশাল বুদ্ধদেবের মূর্তি। পাইলট বাবা একজন প্রসিদ্ধ ভারতীয় ধর্মগুরু, যিনি ছিলেন ভারতীয় বায়ুসেনার একজন উইং কমান্ডার, নাম কপিল সিং। পাইলট বাবা ও তার অনুগামীরা ভারতের বেশ কয়েকটি জায়গায় যেমন সাসারাম, উত্তরকাশী, নৈনিতাল, হরিদ্বার এবং ভারতের বাইরে জাপান ও নেপালে আধ্যাত্মিকতার জন্য ও ধ্যান কেন্দ্রের জন্য আশ্রম তৈরি করেছেন। এরপর সাসারাম স্টেশন থেকে মাত্র 15 মিনিটের হাঁটা পথে পৌঁছে যান ঐতিহাসিক স্থাপত্য শিল্পের এক নিদর্শন ও বিহারের তাজমহল নামে পরিচিত সম্রাট শের শাহ সুরির সমাধিতে। এখানে প্রবেশের ক্ষেত্রে 25 টাকার জন প্রতি হিসাবে টিকিট কাটতে হবে এবং এই সমাধি খোলা থাকে সকাল
10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। চারিদিকে জল দ্বারা বেষ্টিত এই কৃত্রিম হ্রদের মাঝখানেই রয়েছে 122 ফুট উঁচু এই নয়নাভিরাম স্মৃতিসৌধটি। শেরশাহ সুরি ছিলেন মধ্যযুগীয় দিল্লির একজন শক্তিশালী আফগান, যিনি একজন সাধারণ সেনা হিসাবে নিজের কর্মজীবন শুরু করেন ও পরবর্তীকালে মুঘল সম্রাট বাবরের সেনাবাহিনীর সেনানায়কের পদে উত্তীর্ণ হন। 1537 সালে শেরশাহ সুরি বাংলা জয় করে সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং নিজেকে সুরি সম্রাট ঘোষণা করেন। 1545 সালে চান্দেল রাজপুতদের বিরুদ্ধে যুদ্ধকালীন সময় কালিঙ্গর যুদ্ধে বারুদের বিস্ফোরণে শেরশাহ সুরির মৃত্যু হয়। তার স্মরণে মীর মোহাম্মদ আলিওয়াল খাঁয়ের নকশাকৃত এই সমাধিটি নির্মিত হয়েছিল। এটি ইন্দো ইসলামিক স্থাপত্য শিল্পের এক উদাহরণ। প্রথম দিনের ভ্রমণ এখানেই শেষ। জিটি রোডের উপর ও ধর্মশালা রোডের উপর বেশ কয়েকটি ভালো খাবারের দোকান আছে, সেখান থেকে রাতের খাবার খেয়ে নিন। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন আগে থেকেই বুক করে রাখা গাড়ি নিয়ে। এই ভ্রমণের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু রোহতাসগড় ফোর্টের উদ্দেশ্যে। এক্ষেত্রে বলে রাখি, সকাল 7টার মধ্যে অবশ্যই বেরিয়ে পড়ুন, কারণ আজ রাতেই আপনাদের বাড়ি ফেরার ট্রেন আছে। ধর্মশালা রোড থেকে রোহতাসগড় ফোর্টের দূরত্ব 80 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 3 ঘন্টার মতো। বিহারের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিক দিক থেকেও এই জায়গাটির গুরুত্ব অপরিসীম। প্রথমে বেশ কিছুটা রাস্তা ভালো হলেও তারপর শুরু হয় কাঁচা রাস্তায় অফরোড ড্রাইভিং। আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এই জার্নিটা বেশ উপভোগ করবেন। জঙ্গলের ভিতরের এই অফরোড দিয়ে আপনারা পৌঁছে যাবেন কৈমুর পাহাড়ের উপরে অবস্থিত ঐতিহাসিক স্থাপত্য শিল্পের নিদর্শন রোহতাসগড় দুর্গে। যাবার পথে আপনারা দেখতে পাবেন দূরে পাহাড়ের গা দিয়ে ঝর্ণা নেমে আসার অপরূপ দৃশ্য। এছাড়া পাহাড়ের উপর বসবাসকারী মানুষদের যাতায়াত ও তাদের কৃষিকাজ। এক্ষেত্রে বলে রাখি, কখনো পাথুরে রাস্তা, কখনো বা লাল মাটির রাস্তা ধরে প্রকৃতির অনাবিল শোভা আচ্ছাদন করতে করতে এই জার্নি আপনার মনের মণিকোঠায় বেশ কিছুটা জায়গা নিয়ে থাকবে। আপনারা এখানে আসার জন্য অবশ্যই বড় চাকার গাড়ি যেমন স্করপিও বা টাটা সুমোর মতো গাড়ি, অর্থাৎ যে সমস্ত গাড়ির বাম্পার বেশ উঁচু, সেই সমস্ত গাড়ি ভাড়া করবেন। ভাড়া পড়বে মোটামুটি 3000 থেকে 3500 টাকার মতো। সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। বিহারের রোহতাসগড় জেলার কৈমুর পাহাড়ের চূড়ায় সোন নদীর তীরে অবস্থিত খ্রিস্টীয় 7ম শতাব্দীর স্থাপত্য শিল্পের এক অভিনব নিদর্শন এই রোহতাসগড় দুর্গ। দুর্গের ভিতরে রয়েছে বেশ কয়েকটি প্রাসাদ। দুর্গটি গ্রানাইট শিলা ও স্লেট চুন দ্বারা নির্মিত।
কিছু ঐতিহাসিকের মতে রাজা হরিশ্চন্দ্র এই দুর্গ নির্মাণ করেছিলেন এবং তার পুত্রের নাম রোহিতাস। সেই থেকেই এই দুর্গের নাম রোহতাসগড় দুর্গ। আবার কিছু ঐতিহাসিক মনে করেন ভারতে সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শেরশাহ সুরি এই রোহতাসগড় দুর্গ নির্মাণ করেছিলেন। আবার একদল ঐতিহাসিক বলেন শেরশাহ সুরি যে দুর্গ নির্মাণ করেছিলেন সেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। ইতিহাস নিয়ে দ্বন্দ্ব থাকলেও এই দুর্গের সৌন্দর্যের সামনে সে সব ফিকে হয়ে পড়ে। এই দুর্গের আয়তন কতটা বিশাল সেটা এই দুর্গের ছাদ থেকে কিছুটা আন্দাজ করা যায়। কথিত আছে এই দুর্গটি যুদ্ধের সময় লুকোনোর জায়গা হিসাবে ব্যবহৃত হতো এবং এই দুর্গের ভিতরে রয়েছে এই ধরনের বেশ কিছু কক্ষ যেগুলি যুদ্ধের সময় আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত হতো। আপনার আকর্ষণ যদি প্রধানত প্রাচীন ও ঐতিহাসিক স্থানগুলি দেখার মধ্যে থাকে তাহলে আপনার এই জায়গাটি বেশ ভালো লাগবে। এটি বিহার তথা ভারতের অন্যতম একটি প্রাচীন ও রহস্যময় দুর্গ হিসাবে বিবেচনা করা হয়। মূল দুর্গে প্রবেশের জন্য রয়েছে চারদিকে চারটি প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার ভেদ করে তবেই শত্রুপক্ষ মূল দুর্গে প্রবেশ করতে পারত। এই প্রবেশদ্বার থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে আছে মূল দুর্গ এবং এই দুর্গের প্রাচীরের মধ্যে প্রবেশ করলেই দেখতে পাবেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই দুর্গের ধ্বংসাবশেষ। খ্রিস্টীয় 7ম শতাব্দীর নির্মিত এই দুর্গ কত ঘটনার সাক্ষী বহন করে আজ প্রায় ধ্বংসের পথে। মূল দুর্গের কিছুটা বাইরে এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে জঙ্গলের পথ ধরে আপনারা পৌঁছে যেতে পারবেন এই দুর্গের ধ্বংসপ্রাপ্ত গণেশ মন্দিরে। এই মন্দিরের ভিতরে রয়েছে সিদ্ধিদাতা গণেশজির একটি মূর্তি। আপনাদের দুর্গ দেখার জন্য মহারাষ্ট্র কিংবা রাজস্থানে যাবার কোনো প্রয়োজন নাই। বিহারের সাসারাম ভ্রমণে এসেই আপনারা সেই দুর্গ দেখার ইচ্ছা সম্পূর্ণ করতে পারবেন। এরপর আপনারা পৌঁছে যান মা তুতলেশ্বরী মন্দির ও তুতলা ভবানী জলপ্রপাত দেখতে। এটি সাসারামের অন্যতম জনপ্রিয় স্থান। কার পার্কিং থেকে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মন্দিরে পৌঁছাতে হবে। এটি কৈমুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারির মধ্যে পড়ে। মা তুতলেশ্বরী মন্দিরে যাবার জন্য এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে যেতে হয়। সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই হ্যাঙ্গিং ব্রিজ ও মন্দির খোলা থাকে। এখানে প্রতিদিন প্রচুর পুণ্যার্থীর সমাগম ঘটে। এখানে পৌঁছানোর মেন গেটের পাশেই রয়েছে প্রচুর পুজো সামগ্রীর দোকান। আপনারা যদি পুজো দিতে চান সেখান থেকে পুজো সামগ্রী কিনে নিতে পারেন।
মন্দিরের পাশেই রয়েছে এই জলপ্রপাত। দুটি পাহাড়ের মাঝখান থেকে প্রায় 200 ফুট উপর থেকে নেমে এসেছে এই জলপ্রপাত। বর্ষায় ঝর্ণার জল যৌবনে ভয়ঙ্কর, ভরপুর ও মনোরম হয়ে উঠেছে। তাহলে এই বর্ষায় 1 রাত 2 দিনের ছুটিতে চলে আসুন সাসারাম, যেখানে প্রকৃতি তার রূপের ডালি সাজিয়ে আর ইতিহাস তার অতীতের স্মৃতি নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে।